আমার মনে হয় কি যে কোনো জায়গাতে আসলে খুব বেশি সুন্দরী বলতে আমরা কি বুঝি। আমরা ভাই বোন সবাই সুন্দর, প্রত্যেকটা মানুষ তার নিজস্বতায় সুন্দরী। তো সেইখানে আসলে আমরা যেরকম মনে করি ফর্সা হলে হয়তো বা মেয়েটা সুন্দর, মেয়েটার চুল বড়, মেয়েটা লম্বা, তাহলে হয়তো বা মেয়েটা সুন্দর, ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। মেইন সৌন্দর্য হয়তো বা আমাদের বাহ্যিক রূপে যতটুকু না প্রকাশ পায়, আমাদের ইনার বিউটি আসলে মেইন। তো আমার কাছে মনে হয় আমাদের কাজের মাধ্যমে আমাদের সৌন্দর্যটা ভালোভাবে প্রকাশ পাবে। অ্যান্ড সবথেকে বেস্ট বিষয় হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গি, আমি কিভাবে কাকে দেখছি। সো আমার দৃষ্টিভঙ্গি যদি ভালো হয়, তখন দেখা যাবে আমার সামনে আসলে সবাই সুন্দর, যেটা আমি আসলে সবার মধ্যে আসলে সৌন্দর্যটা খুঁজে পাই। আচ্ছা, যেহেতু আপনি বিউটি পেজেন্টে অলরেডি অংশগ্রহণ করেছেন এবং উইনার হয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বা মিস ইউনিভার্স বাংলাদেশে কি পার্টিসিপেট করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা তো আছেই। এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশন ছিল এবং উইনার যেহেতু হয়েছি, এখন আসলে এক্সপেকটেশনস অনেক বেড়ে গেছে আমার ন্যাশনাল ডিরেক্টরের বা আমার প্যারেন্টসের। সবার এক্সপেকটেশনের জায়গাটা এখন দেখা গেছে হাই হয়ে গেছে, কারণ কখনোই আসলে চিন্তাভাবনা করি যে বাংলাদেশ উইনার হবে। সো বাংলাদেশকে আসলে কখনো তারা দেখা যায় ওইভাবে দেখেই না। তো সেই জায়গা থেকে আমাকে তারা মনে করেছে আমি যোগ্য, সেজন্যই আমি আজকে উইনার হয়েছি। এবং এর মাধ্যমে আসলে আমি এখনও যে নিজেকে সর্বোচ্চ স্তরের হিসেবে প্রস্তুতি করতে পেরেছি বা প্রস্তুত করতে পেরেছি তা কিন্তু না, আমার এখনও প্রস্তুতি চলছে। এবং এখন আপাতত আমি পড়াশোনা এবং আমার মিস পিস ইন্টারন্যাশনালের কাজগুলো নিয়ে ব্যস্ত। বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন সংস্থার সাথে আমি যুক্ত আছি, সেই কাজগুলোতে আমি আসলে জড়িত। সো আপাতত আগামী 1 থেকে 2 বছর আমি এগুলোতেই থাকবো। আমার পড়াশোনাটাও এর মধ্যে শেষ হয়ে যাবে, অ্যান্ড তারপরে আসলে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করে আসলে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স আমি যাব। ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক অঙ্গনে যে সুন্দরীরা রয়েছেন, বিভিন্ন বিউটি পেজেন্টে উইনার, তাদের মধ্যে কাকে ফলো করেন বা কাদেরকে ফলো করেন এবং কেন করেন? আমি ছোটোবেলা যখন আমি অনেক ছোট ছিলাম, তো তখন হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন এদেরকে দেখতাম। সো এদের দেখে তখন মনে হতো কি যে কি সুন্দর করে এরা কথা বলে, কি সুন্দর এরা বসে থাকে, এদের সামনে সবাই থাকে। সো তখন আমার মনে হতো কি একদিন আমিও যদি এরকম হতে পারতাম, এরকম আমাকে সবাই প্রশ্ন করবে, আমি সুন্দর করে কথা বলবো, আমার কথাগুলো সবাই শুনবে, আমি কি বলতে চাচ্ছি। সেই জায়গা থেকে সুস্মিতা সেনকে আমি সবসময় ফলো করতাম। তো তাকে আমার খুব ভালো লাগতো, তার কথা বলার ধরন, তার নিজেকে যেভাবে প্রেজেন্ট করা। সো তার কম্পিটিশনের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি বারবার দেখতাম, তার বিভিন্ন ইন্টারভিউ রাউন্ডগুলো আমি বারবার দেখতাম। তো সেই জায়গা থেকে আমি সুস্মিতা সেনকে ফলো করতাম। অ্যান্ড পরবর্তীতে যখন আমি বাংলাদেশের কাউকে ফলো করেছি, তখন আমার ন্যাশনাল ডিরেক্টরকে আমি ফলো করেছি। আমার ন্যাশনাল ডিরেক্টর প্রিয়তা ইফতেখার, দ্য ফ্ল্যাগ গার্ল। সো তিনিও 2018 সালে সোলো উইনার হয়েছিলেন মিস কালচার ওয়ার্ল্ড ওয়াইডে। সো তার গ্রুমিংয়ের বা তার স্টুডেন্ট হয়ে আমি দ্বিতীয় যে বাংলাদেশে সোলো উইনার হিসেবে ক্রাউন আনতে পেরেছি। সো এটা আমার কাছে যেরকম গর্বের, আমার ন্যাশনাল ডিরেক্টরের কাছে আরও বেশি গর্বের। সো এটাই আসলে এদেরকেই ফলো করা হয়। কখনো যদি আপনাকে বাংলাদেশের সিনেমার জন্য অফার করা হয়, সিনেমা করবেন? সিনেমার জন্য অফার করা হয় বলতে এখন অবধি ভাবিনি। আমার কাছে মনে হয় যে সব মানুষ আসলে সব জায়গার জন্য পারফেক্ট না। সো আমার কাছে মনে হয় আমি আসলে সিনেমার জন্য বা মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য হয়তো বা পারফেক্ট না, আমি হয়তো বা নিজের বেস্টটা সেখানে দিতে পারবো না। তো যদিও কখনো আমার মনে হয়, আমি মানসিকভাবে প্রস্তুত হই যে হ্যাঁ ভালো কোনো অফার আসে, সেক্ষেত্রে আমি ভাববো অবশ্যই। সেক্ষেত্রে কি নায়ক নিয়ে কোনো বাধ্যবাধকতা রয়েছে যে এই নায়কের সাথে হলে কাজ করব? এরকম বললে তো বলতে হবে শাকিব খানের কথা, কারণ বেস্ট জায়গায় গেলে তো অবশ্যই বেস্ট পার্সনকেই চুজ করতে হবে, তো অবশ্যই শাকিব খানই হবে। এবার যে বাংলাদেশের কোনো নায়িকাকে যদি আপনার খুব বেশি সুন্দরী মনে হয়, খুব বেশি গুণের এবং তার মতো হতে ইচ্ছে করে, এরকম কে আছেন? আসলে নায়িকাদের ওইভাবে কখনো আমি ফলো করি না। তবুও যদি বলতে হয় স্পেসিফিকভাবে, আমার শাবনূরকে খুব ভালো লাগতো, শাবনূর ম্যামকে। সো তার সিনেমাগুলো, তার সিনেমা স্টোরি, তার ডায়লগ ডেলিভারি সব কিছু খুব সুন্দর ছিল। সো নায়িকার কথা বললে অবশ্যই শাবনূর। মডেল বলেন, একজন মিডিয়া পার্সন বলেন, বা একজন বিউটি কী বলে প্রেজেন্টকে, হ্যাঁ বিউটি কুইন যাই, ওনারা অনেক কিছুতে ওনাদের মেনটেন করতে হয়। ওনাদের ঘুম থেকে ব্যায়াম, তারপর হচ্ছে ডায়েট চার্ট, হ্যাঁ মানে তারপর রূপচর্চা, এইগুলো যদি আপনি বলতেন কীভাবে নিজেকে ফিট রাখেন, কী করেন? আচ্ছা, হাসির যদি এই কথা বলতে গেলে আমার হাসি চলে আসবে, কারণ আমি বায়ুবর্ণে অনেক শুকনা। সো আমার আসলে ওইভাবে ডায়েট চার্টটা আসলে ফলো করতে হয় না, আমি সব খাই।
সো না আসলে কি বলবো, ভাই বোন সুখ না তো। আর মজার বিষয় হচ্ছে আমার এই অ্যাপিয়ারেন্স নিয়ে আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে কথা শুনেছি, আমি এত কেন শুকনা, খাই না কেন, কোনো ড্রেস আমাকে নাকি পরলে ভালো লাগে না। তারপর আমার ফেস নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, আমি কথা বললে আমাকে দেখতে ভালো লাগে না, আমি কেন আমার দাঁতের ব্রেসেস করাই না। তো সেই জায়গা থেকে না আসলে নিজের প্রতি একটা নিজের সেই আত্মবিশ্বাসটা একটা সময় হারিয়ে ফেলেছিলাম, যে আসলে মানুষ আমরা এরকম, আমরা কখনো কাউকে ভালো বলতে পারি না। আমার ভেতরে সুন্দরের অনেক কিছুই আছে, সেটা তারা আমাকে বলতে পারতো। আমার একটা চেহারার খুঁত থাকতেই পারে, বারবার যখন আপনি আপনার খুঁতটা নিয়ে কথা শুনবেন তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগবে। অ্যান্ড একটা সময় এরকম হয়েছিল আমি হাসতাম না, আমি কথাও বলতাম না, এরকমও হয়েছে। তো সেই জায়গা থেকে আমার বাবা মা একটা সময়, আমার বাবা আমাকে ডক্টরের কাছেও নিয়ে গিয়েছে যে ঠিক আছে তোমার দাঁতেরই ব্রেসেস করাবো। সো সেই সময় আমার যে মামা আছেন একজন, তিনি একজন ডেন্টিস্ট, তো তারা আমাকে বলেছে কি যে দাঁত ঠিক করা বা তোমার ব্রেসেস করানো এগুলো কোনো ব্যাপারই না, 1 বছর বড়জোর লাগবে তোমার জিনিসটা ঠিক হতে, কিন্তু তুমি যে কাজগুলো করছো, তুমি একজন ডিবেটার, সো তুমি নিজেকে তৈরি করছো নিজেকে লিডার হিসেবে। সো যখন মানুষজন তোমার কথা শুনবে, তুমি যেমন তেমনভাবে যদি তাদেরকে না বোঝাতে পারো, আসলে নিজেকে চেঞ্জ করে তুমি কখনোই কাউকে চেঞ্জ করতে পারবে না। তোমার প্রথমত যেটা করতে হবে, তুমি নিজে যেমন আগে তেমনভাবে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, এবং আমি সেটাই করেছি। এই জন্য আমি বরাবর কাজ করেছি। যারা আমাকে একটা সময় কথা বলতে নিষেধ করতো বা বলতো আমাকে হাসলে ভালো লাগে না, সো আজকে যখন আমি বিজয়ের হাসি সবাই দেখে। সেই জায়গা থেকেই আসলে বলবো যে যখন আমাদের মধ্যে কেউ নেগেটিভ কথাবার্তা বলে বা আমরা নিজেরা বলি, আমাদের আসলে এই জিনিসগুলো আসলে সংযত হওয়া উচিত। কখনোই কাউকে এমন কিছু বলা উচিত না যেটার মাধ্যমে তার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে। সো এটাই আমি বলবো। অ্যান্ড আমি আসলে এই নেগেটিভ কথাবার্তাগুলো শোনার পরেই মনে হয়েছে যে আমি আসলে নিজেকে এই জায়গায় আজকে আনতে পেরেছি। আমি যদি সেই কথাগুলো না শুনতাম, আমার মনের মধ্যে সেই জেদটা আসলে তৈরি হতো না, এবং হয়তো আমি একটা সময় আমার দাঁতের ব্রেসেস করাবো। কিন্তু এর আগে আমার মনে হয়েছে আমি যেমন আগে তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করব। আমার মতো যে মেয়েরা আত্মবিশ্বাসে ভুগছে, তারা আমাকে দেখে যেন বুঝতে পারে যে না, আমি পেরেছি, নীলিমাপু পেরেছে, আমরাও পারবো। সো সেই যাত্রা থেকে আসলে আমি কখনো নিজেকে চেঞ্জ করিনি। এবং আমার ন্যাশনাল ডিরেক্টর প্রিয়তা ইফতেখার, সো প্রিয়তাপু আমাকে সবসময় বলতো তুমি যেমন তেমন খুবই সুন্দর, তুমি কখনো কিছু চেঞ্জ করবা না, যদিও করো আগে কিছু হবা, নিজের কথাগুলো শেয়ার করবা, তোমার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবা, তারপর তুমি নিজেকে চেঞ্জ করবা। কারো কথা শুনে কিছু চেঞ্জ করার দরকার নেই। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এখন আমাকে একটু নিজের কোনো একটা কিছু চেঞ্জ করা উচিত, সেটা নিজের জন্য যখন হবে তখনই তুমি চেঞ্জ করবা। সো সেটাই করেছি। আমি জানি না আমি আসলে কতটুকু কি, তবে আমি চাই আসলে ভালো কাজ করতে, আমার কথাগুলো সকল নারীদের জন্য যেন উৎসাহ হয়, সেই জিনিসটাই আসলে আমি ছড়িয়ে দিতে চাই সবার মাধ্যমে। মিস পিস ইন্টারন্যাশনাল 2025, এটা একটা অনলাইন পেজেন্ট। অ্যান্ড আমি 2025-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি, এবং এক্সপিরিয়েন্স আসলে খুবই ভালো ছিল। কারণ আমরা যখন কোনো কম্পিটিশান আসলে অংশগ্রহণ করি, কম্পিটিশন থেকে আসলে আমরা নিজে তৈরি করি। তো আমার মনে হয় এই প্ল্যাটফর্মগুলো আসলে আমাদেরকে লিডার হিসেবে তৈরি করে। আমাদের যে অলরেডি আমরা বিভিন্ন গুণে গুণান্বিত, কিন্তু থাকে না যে আমার হয়তো বা কোনো বিষয়ে ল্যাকিংস আছে, তো এই কম্পিটিশনগুলোতে আসলে আমাদের সেই ল্যাকিংসগুলো দূর হয়ে যায়। এবং আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার আগে অনেক কিছুতে অনেক জড়তা ছিল, অ্যান্ড কিছু বিষয়ে হয়তো বা আমি পারফেক্ট ছিলাম না, বা কিছু বিষয়ে আমার আসলে প্রপার সেই নলেজটা ছিল না। সো এই কম্পিটিশনের থ্রুতে দেখা গেছে আমি নিজেকে নতুনভাবে জানতে পেরেছি। সেটাই এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। অ্যান্ড আমি মিস পিস ইন্টারন্যাশনালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি এবং উইনার হয়েছি আলহামদুলিল্লাহ। মাথায় সেই ক্রাউনটা দেখা যাচ্ছে যে উইনার হয়েছেন, এখানে কী স্টোন আছে? সরি, এই বিষয়ে আমি আসলে জানি না কী স্টোন আছে। স্টোন যেটাই থাকুক সেটা আমার কাছে খুবই মূল্যবান আসলে। এই যে এটা ওন করলেন, এখন মনে হলো না যে আপনার আরও বেশি দায়িত্ব বেড়ে গিয়েছে? আপনার পরবর্তী কী চিন্তা ভাবনা আছে? প্রথমত আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সো অবশ্যই পড়াশোনা শেষ হলে আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে যাব। সো আমার বাবার খুব স্বপ্ন ছিল মেয়ে ইঞ্জিনিয়ার হবে, সো বাবার স্বপ্নটাই আসলে প্রথমে পূরণ করেছি। সো সেই স্বপ্নের ধারা অব্যাহত থাকবে আমার কাজের মাধ্যমে। আর বিউটি কন্টেস্ট বলতে আসলে আমরা সোকল সবাই আসলে যেটা মনে করি যে হয়তো বা আমরা মিডিয়াতে কাজ করব বা লাইমলাইটে থাকব, আসলে ব্যাপারটা সেরকম না। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। তো বিউটি কন্টেস্টগুলো আসলে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আসলে সকল নারীদের জন্য উন্মুক্ত। সকল নারীরা এখানে আসবে, নিজেদেরকে নতুনভাবে তৈরি করবে, নিজেদের পরিচয় গেইন করবে।
প্রত্যেকটা কম্পিটিশন যেরকম মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, সো মিস পিস ইন্টারন্যাশনাল, প্রত্যেকটা কম্পিটিশনের কিন্তু আলাদা একটা মোটো থাকে, তাদের একটা অ্যাডভোকেসি থাকে যেটা নিয়ে তারা কাজ করে। সো সেই বিষয়গুলো কখনোই আসলে লাইমলাইটে আসে না, দুঃখের বিষয় যেটা। তো দেখা যায় আমরা যখন একটু লাইমলাইটে আসে সবাই যে উইনার হয়, হয়তো বা সে মিডিয়াতে কাজ করছে, সেই কাজটাই ফোকাস করছে। কিন্তু এই কাজের বাইরে যেহেতু আমি যেমন মিস পিস ইন্টারন্যাশনাল হয়েছি, আমি 1 বছর তাদের সাথে চুক্তিবদ্ধ হিসেবে আছি। সো তখন দেখা গেছে আমি মিস পিস ইন্টারন্যাশনালে আমি শান্তি নিয়ে কাজ করব, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। অলরেডি আমি বিভিন্ন সংস্থার সাথে কাজ করছি। সো আমার দেখা যাবে কাজের যে ধারাটা ছিল সেটা ক্ষুদ্র পরিসরে ছিল, এখন কাজের ধারাটা আসলে খুব বড় পরিসরে হবে। সো এটাই আসলে কাজের ধারা অব্যাহত থাকবে আমার ভালো ভালো কাজের মাধ্যমে। আমার স্বপ্ন পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করা। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এটার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। সো আমার আন্ডারে এখন কাজ করছে 3 জন মেয়ে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে 3 জন থেকে 5 জন হবে, একটা সময় 10 জন হবে। তো সেই স্বপ্নটা আমি দেখি যে আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মে আমাকে দেখে মানুষ শিখবে, আমাকে দেখে যে মেয়েরা মনে করে যে হ্যাঁ আমরা হয়তো বা কিছু করতে পারবো না, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, যারা নিজেকে মনে করে যে আমি হয়তো বা অত বেশি সুন্দর না, আমি কি করব, আমার আসলে কথা বলার মতো কিছু নেই। সো তাদেরকে আমি দেখাতে চাই যে আমাকে দেখে তারা যেন ইন্সপায়ার হয়, তারা যেন মনে করে যে মোহনা আপু পেরেছে, সো আমিও পারবো। সো এটাই আসলে। প্রকৌশল বিভাগের ছাত্রী হয়ে মডেলিং বলেন বা এই যে বিউটি পেজেন্টে আসার কারণটা কি? আহ, ইতিমধ্যেই আমি যেটা ক্লিয়ার করলাম, আসলে মডেলিং ইন্ডাস্ট্রির আমি একদমই না, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। কম্পিটিশনগুলো আসলে আমরা ভুলবশত গুলিয়ে ফেলি মডেলিংয়ের সাথে। দেখা যায় আমরা যখন কোনো একটা কম্পিটিশন করব, সেটা যে কোনো কম্পিটিশনে বিভিন্ন রুলস রেগুলেশন সব কিছুই থাকে, সেখানে বিভিন্ন সেগমেন্ট থাকে। সেই সেগমেন্টগুলোতে আসলে আমরা ট্রাই করি নিজেকে বেস্টভাবে উপস্থাপন করার। তো সেইখানে আমাদের ওয়ার্ক, সেইখানে আমাদের ড্রেসিং সেন্স, আমাদের ডিসিপ্লিন, ওই সব কিছুই থাকে। তো এটা আসলে কখনোই মডেলিংয়ের সাথে যুক্ত না। দেখা যায় মডেলরা আসলে খুব সুন্দর পরিপাটি হয়ে থাকে এবং কম্পিটিশনে আমরাও সুন্দরভাবে থাকি, সুন্দর সুন্দর ড্রেস স্পন্সর পাই, সেগুলোকে সুন্দরভাবে ক্যারি করি। তো তখন তারা মনে করে হয়তো বা আমরাও আসলে মডেল।